আমাদের ভোটারের নাম যদি কাটা যায় তখন আমরা কে আহলে হাদিস, কে বেরেলি, কে ফুরফুরা, কে তবলিগ, কে মেতুয়া, কে নমশূদ্র, কে হিন্দু, কে মুসলমান আমরা দেখব না। ওই ভোটারের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করব। এখানে কথা দিয়ে যাচ্ছি, দলিত হতে পারে, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, ফুরফুরাওয়ালা হতে পারে, আহলে হাদিস হতে পারে, দেওবন্দি হতে পারে, বেরেলি হতে পারে। আমার দেখার দরকার নাই। তৃণমূলের ভোটার হতে পারে, আমার কোনো দেখার দরকার নাই। কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, তার পাশে খামচিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকীরা থাকবে, বিশ্বজিৎ মাইতিরা থাকবে, জামির ভাইরা থাকবে, রাকেশরা থাকবে। এটা মাথায় রাখুন। আমি দ্বিধায় দার্থহীন ভাষায় বলে যাচ্ছি, কার সাথে কার মাসলাকি মতপার্থক্য থাকবে ওটা নিয়ে ব্যাপার নয়। কে আহলে হাদিস, কে ফুরফুরা, কে বেরেলি আমার দেখার প্রয়োজন নেই। কোন আহলে হাদিস ভাইরও যদি একটা নাম কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি কথা দিয়ে যাচ্ছি, তার জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী মামলা করবে, তার হয়ে লড়াই করবে। আর্টিকেল 326 আপনার আমার ভোটদানের স্বাধীনতা দিয়েছে সংবিধান, আপনাকে সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। 18 বছরের ঊর্ধ্বে আপনি ভারতীয় ভোটদানের স্বাধীনতা পাবেন, আপনি ভোট দিতে পারবেন, ভোটার লিস্টে নাম উঠবে। যদি কেউ চক্রান্ত করে আপনার নাম কেটে দেয়, আপনি ভয় পাবেন না, কারণ আপনার কাছে কাগজ আছে। দুটো করে কপি দিয়েছিল, একটা জমা করেছেন আর একটা কপি আপনাদের বাড়িতে আছে। একটু যত্ন করে রাখুন। যদি দেখেছেন আপনার নামে আপনার ভোটার লিস্টে নাম কাটা গিয়েছে, ওই কপিটা এখানকার নেতৃত্বদের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেবেন। যা যেমন করে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি কথা দিচ্ছি, আপনাকে সুপ্রিম কোর্ট যেতে হবে না। আপনার ভাই নওশাদ সিদ্দিকী আপনার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবে। ছেড়ে কথা বলবো না। মাস্টার সাহেব কোশ্চেন পাঠিয়েছিল, উত্তর আমরা লিখে পাঠিয়েছি। একটা উত্তর কপি মাস্টার সাহেবকে দিয়েছি, একটা উত্তর কপি আমাদের কাছে রেখেছি, তাই তো? এবার মাস্টার সাহেব আমার উত্তর পত্রটাকে নিয়ে যদি কেটে দেয়, মাস্টার সাহেবকে জবাব দিতে হবে না? মাস্টার সাহেব যদি আমার সাথে অন্যায় করে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাস্টার সাহেবের জবাব দেব, আর আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝিয়ে দেবো। প্রস্তুত আছেন তো নাকি? যদি একটা ভোটারের নাম বাদ পড়ে, মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাথ দেবেন তো নাকি? সে যদি আহলে হাদিস হয়, বেরেলি হয়, ফুরফুরা হয়, ওই মতপার্থক্য আমরা রাখবো, ওই মতপার্থক্য আমরা রাখবো। কে কোথায় নামাজে হাত বাঁধবে সেই মুফতি মাওলানারা বিচার করবে। কি বলছি বুঝতে পেরেছেন? কে বুকে হাত বাঁধবে, কে নাভির নিচে হাত বাঁধবে, মুফতি মাওলানারা আছে। কে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মানবে, কে ফুরফুরার পীর আবু বকরকে মানবে, কে আকরাম খান সাহেবকে মানবে, কে ইবনে তাইমিয়া সাহেবকে মানবে, কে আহমদ হাসান মাদানী সাহেবকে মানবে। যে যাকে মানবে সেই মুফতি মাওলানারা বুঝে নেবে। আমাদের ভোটারের নাম যদি কাটা যায়, তখন আমরা কে আহলে হাদিস, কে বেরেলি, কে ফুরফুরা, কে তবলিগ, কে মেতুয়া, কে নমশূদ্র, কে হিন্দু, কে মুসলমান আমরা দেখব না। ওই ভোটারের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করব। এই জন্যই আমার উপরে রাগ, বুঝতে পারছেন তো? বলে নওশাদ সিদ্দিকী পীরেদের ঘরের ছেলে, তোরা আহলে হাদিস, তোরা ওনার পাশে যাবি কেন? ও যখন শামসেরগঞ্জে গঙ্গার ভাঙনে বাড়ি ঘর চলে যাচ্ছিল, 100 জনের বাড়ি গেলে 99 জন তোমার আহলে হাদিস ভাই, জানেন তো আপনারা শামসেরগঞ্জ? তখন কোন নেতা যায়নি, এই পীরের ঘরের ছেলেটাই গিয়ে লড়াই করেছিল। বিধানসভায় আওয়াজ আমি তুলেছি। যখন আমার দলিত আমার আদিবাসী ভাইদেরকে চোপড়াতে ধরে বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল, তখন কোনো আদিবাসী কেউ যায়নি, কোনো নেতা যায়নি, এই নওশাদ সিদ্দিকী গিয়েছিল। আর ওখানে গিয়ে বলছে, নওশাদ সিদ্দিকী মুসলমানদের ছেলে, তোরা ওই দল করবি কেন? যাবো কোথায় ভাই? যখন আপনার মাহমুদ মাদানী সাহেবকে অসমের সরকার কুৎসিত ভাষায় আক্রমণ করলো, তখন কেউ মুখ তখন হয়তো খোলেনি। এই নওশাদ সিদ্দিকী মাহমুদ মাদানী সাহেবের দাদু হোসেন আহমদ মাদানী সাহেবের ইতিহাস তুলে অসম সরকারকে জবাব দিয়েছিল। এইটা আমার সাথে পেরে উঠতে পারছে না, যত যা আছে মিথ্যাচার করছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, চোখ কান খুলে রাখুন। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার কিচ্ছু প্রয়োজন নাই। নিজের কানে একটা হাত দিয়ে দেখুন না, কান আছে না নাই। এই ওয়াকফ সম্পত্তি মমতা ব্যানার্জি তো নাটক করছে। মমতা ব্যানার্জি সুকৌশলে বিজেপিকে এই ওয়াকফ সম্পত্তি দখলের জায়গা করে দিচ্ছে। এবার আপনাকে বলতে পারেন,
বলতে পারে কি বলে ওটাকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হ্যান ত্যান অনেক গল্প শোনাবে। আমি অন্তত বলবো আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, তবে পাড়ার যে সমস্ত তৃণমূলের ছেলেরা আছে রাষ্ট্রবিজ্ঞান বোঝাতে এসছে তার থেকে আমি একটু বেশি জানি। পারলে ওদের মমতা ব্যানার্জিকে বসাতে বলুন, আমাকে বসাতে বলুন, পশ্চিমবাংলার মুসলমান দলিত আদিবাসীকে কিভাবে তিলে তিলে ধ্বংস করছে মমতা ব্যানার্জি সেটা আমি প্রমাণ করিয়ে দেবো। ওয়াকাফ মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা যাই বলুন না কেন সেই জায়গা লুট করতে চাইছে বিজেপি। মমতা ব্যানার্জি তাকে সুযোগ দিচ্ছে। আমি সুযোগ এই জন্যই বলছি, উনি বলেছিলেন যে আমাদের রাজ্যে আইনকে বাস্তবায়ন হতে দেব না, লাগু হতে দেব না। হঠাৎ তিনি 27শে নভেম্বর তিনি ঘোষণা করলেন সব আপলোড করো উমিদ পোর্টালে, মানে আইনটাকে তিনি মেনে নিলেন। তারপরে উনি এক মালদাতে গিয়ে কি বলছেন, ওনার সরকার নাকি সুপ্রিম কোর্টে মামলা করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে যে রেকর্ডিং হচ্ছে এর মধ্যে একটা রেকর্ডিং কিন্তু আইবিরো হচ্ছে। এই এখানে অনেক ক্যামেরা চলছে না, দূরে বসে হয়তো আমার রেকর্ডিং করছে, ওটা মমতা ব্যানার্জির কাছে যাবে, তার দপ্তরে যাবে। আমি অন ক্যামেরা বলছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওয়াকাফ আইনকে আটকানোর জন্য মামলা করেনি, কিন্তু মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে মানুষকে বলছে মামলা করেছে। নওশাদ সিদ্দিকী মামলা করেছে, আমার মতো গুটি কয়েক মানুষ মামলা করেছে। আমি মামলার নাম্বার আপনাদের দেওয়ার জন্য রেডি আছি, ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা। কিন্তু রাজ্য সরকার মামলা করেনি, কিন্তু মিথ্যাচার করছে। এবার আপনাদের বলি, নওশাদ সিদ্দিকীর মামলা আর রাজ্য সরকারের মামলা আকাশ পাতাল তফাৎ। নওশাদ সিদ্দিকী একজন ব্যক্তি মামলা করছে, আর সরকার মানে 10.5 কোটি মানুষ মামলা করছে। দুটোর মধ্যে অনেক তফাৎ। ওটা কত হেভিওয়েট মামলা হবে, একটা সরকার মামলা করা মানে কত পাওয়ার হবে, কিন্তু সরকার মামলা করেনি। কেন বলুন তো? হয়তো মমতা ব্যানার্জি যদি মামলা করে ভাইপোকে তাহলে তিহার জেলের ভাত খাওয়াবে। তোমাকে আমি ওয়াকাফ ছেড়ে দিচ্ছি, তুমি আমার ভাইপোকে ছেড়ে দাও, এই শর্ত হতে পারে। তোমাকে আমি ওয়াকাফের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা ছেড়ে দিচ্ছি, তুমি আমাকে আমার ভাইপোকে ছেড়ে দাও। তাহলে উনি উনার ভাইপোর জন্য আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা ছেড়ে দিচ্ছে। আমাদেরকে আমাদের ভাই ভাইপোর জন্য একটু ভাবতে হবে না? তাই সময় এসেছে আমাদেরকে আমাদের ভাই ভাইপোর জন্য ভাবতে হবে। অন্যের ভাই ভাইপোর কথা এতদিন আমরা ভেবেছি, আমাদের কথা কেউ ভাবেনি। তাই এবার আমরা সময় এসেছে, 2026-এ নির্বাচন আসছে, আমরা আমাদের ভাই ভাইয়ের কথা বলবো। পশ্চিম বাংলার বিধানসভাতে গিয়ে আমার ভাই ভাইপোর কথা, মাদ্রাসার কথা, মসজিদের কথা, ঈদগার কথা, শ্মশানের পবিত্রতা রক্ষার জন্য, কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য কেউ না অবৈধভাবে দখল নিতে পারে, দেবত্ব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য, ওয়াকাফ সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসা উদ্ধারের জন্য এখান থেকে আমরা একজন জনপ্রতিনিধি আমডাঙ্গা বিধানসভা থেকে আইন সভায় পাঠাবো। রাজি আছেন তো ভাই? আপনারা যদি সাথ দেন তাহলে সম্ভব হবে। এইটাই যখনই বলি, তৃণমূল আমাদের সাথে পেরে উঠতে পারে না। একটাই কথা বলে, ভোট কেটে নাকি আমরা বিজেপির সুবিধা করছি, বিজেপি নাকি আমাদেরকে টাকা দিয়েছে। চলো, বিজেপি টাকা দিয়েছে, কেউ প্রমাণ নেই তো, প্রমাণ করতে পারবে না। আমার নামে এক নেতা বলেছিল, মামলা দিয়ে দিয়েছি, ওকে আইনের মাধ্যমে ধরে 29শে ডিসেম্বর কোর্টে আসতে হবে, নাহলে ওর পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা আপনারা দেখবেন। ছাড়বো না। ইভেন মমতা ব্যানার্জিও যদি বলে, মমতা ব্যানার্জিকে ছাড়বো না, আইনের মাধ্যমে বোঝাপড়া নেবো। যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, প্রমাণ করতে হবে। দেখাতে পারবে না প্রমাণ? এবার আসা যাক, আমি টাকা নিয়েছি গোপনে, তৃণমূলের নেতারা জানতে পেরে গেছে, তার মানে ওরা আমার থেকে বেশি সিয়ানা। সিয়ানা মানে বেশি জানে, বেশি ওদের যোগাযোগ আছে। তাই আজকের পর থেকে ইস্যুবাটিতে দেখবেন চর্চা একটাই হবে, বিজেপির সুবিধা আইএসএফ করে দেয়। এর বাইরে কিচ্ছু হবে না, কিচ্ছু বলতে পারে। আমি যা বক্তব্য দিয়ে গেছি, একটা কাটার ক্ষমতা নাই ভাই। একটাই কথা বলবে যে আইএসএফ বিজেপির সুবিধা করে দেবে। তাহলে আপনি আপনাদের বলুন, একটা কথা বলবেন, ঠিক আছে, নওশাদ সিদ্দিকী বলে গিয়েছে আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী একদিকে সই করবে, উল্টো দিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আব্বাস সিদ্দিকী লিখে দেবে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি ভোট কেটে বিজেপি আসে তাহলে তৃণমূল যা শাস্তি দেবে সেটা মেনে নেবে, লিখে আব্বাস সিদ্দিকী সই করে দেবে। আর মমতা ব্যানার্জিকে লিখতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি ভোট কেটে বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নিতে হবে। কি বলছি বুঝে আসছে? এবার আমি এটা বলছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, মা মমতা ব্যানার্জি সই করবে না, করবে না, করবে না, কিন্তু আব্বাস সিদ্দিকী রেডি আছে সই করার জন্য। আমরা বিজেপিকে জীবন দিয়ে হলেও আটকানোর জন্য প্রস্তুত আছি। আপনারা আছেন তো নাকি? আপনারা আছেন তো নাকি?
যে কোনো ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি বিজেপিকে আটকাতে যায় আমি রাজি আছি। আমার যদি বুকে আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিই তাহলে বিজেপিকে আটকানোর জন্য সই করব? হবে? বিজেপিকে আমাকে তুলে নিয়ে চলে যাবে, আরে বেটা তোকে আমি টাকাও দিচ্ছি, তুই আমার বিরুদ্ধে আবার সইও করছিস, ও যা তিহার জেলের ভাত খাওয়াবো। একটা দ্বিতীয় কথা হচ্ছে মমতা ব্যানার্জি দেখবেন সকালে যদি সই করে সন্ধ্যাবেলায় ভাইপোকে তিহার জেলের ভাত খাওয়াবে, ও জীবনেও সই করবে না। তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপি সুবিধা করে দিচ্ছে আইসে, বলে সই কর, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।